সকাল 10টার দিকেও আজও পুরো বাড়ি শান্ত, একটু ধীরগতি। চারদিকের আলো এখন পুরোপুরি উজ্জ্বল। সূর্যের কোমল আলো উঠোনে হালকা সোনালি ছায়া ফেলছে। বাড়ির লম্বা বারান্দা জুড়ে শিউলি গাছের পাতায় হালকা বাতাস দুলে দুলে নরম শব্দ তুলছে। দালানের দেয়ালে সকালবেলার রোদ পড়ে এক ধরনের উষ্ণতা তৈরি করে। উঠোনে দুই একজন কাজের লোক ঝাঁটা দিচ্ছে। রান্নাঘরের দিক থেকে হালকা ধোঁয়া আর ভাজাভুজির গন্ধ ভেসে আসছে। পেছনের দিকে গোয়াল ঘরে গরুর ঘণ্টি মাঝে মাঝে টুনটুন করে বাজে। আহিরের ঘরের বারান্দা থেকে পুকুর পাড়টা দেখা যায়। পুকুরের জলটা এখনও শান্ত, হাঁসের সাঁতারে হালকা ঢেউ উঠছে। বাড়ির পরিবেশে কোনো হইচই নেই, এক ধরনের ভোর সকালের স্থিরতা। স্থিরতা ঘিরে আহির নিবিড় চোখে দূর আকাশে চেয়ে আছে। তার চোখের সামনে শুধু ফারদিনা আর সুফিয়ানের কথাগুলো। একসাথে তাদের কাটানো মুহূর্তগুলো যেন তার সামনে স্পষ্টভাবে ভেসে ভেসে বেড়াচ্ছে। সুফিয়ানের শেষ কথাগুলো তার কানের কাছে বিদ্ধ হয়ে আছে। বিচ্ছেদ কখনোই সুন্দর হয় না। বিচ্ছেদ যদি ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুজন দুজনের থেকে চিরদিনের জন্য দূরে সরে যাওয়া, তবে সেই বিষাক্ত আঘাত যেন মৃত্যুর মতোই কঠিন। ভালোবাসা সুন্দর, কিন্তু কখনো কখনো এর শেষ পরিণতি ভয়াবহ হয় ভেবে আহির যেন স্তব্ধ হয়ে গেল পুরোপুরি। ভোরবেলা বইটি পড়া শেষে রাফিদ মীর বিছানায় শুয়ে শুয়ে সুফিয়ান এবং ফারদিনার বিষয়ে আলোচনা করতে করতে দুজন ঘুমিয়ে যায়। সারা রাত জেগেছিল বলেই এখন বেঘোরে ঘুমাচ্ছে। আহির বারান্দা থেকে ঘরের ভেতরে চলে আসলো। পায়চারি করতে করতে ভাবছে এখন সে কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাদের শেষ পরিণতির ঘটনা বলতে পারবে, কোনটিকে আগে প্রাধান্য দেওয়া উচিত। মিলনের অস্বাভাবিক মৃত্যু, নাকি সুফিয়ান এবং ফারদিনার সাথে কি ঘটেছিল সেটা। তারা বেঁচে আছে কি, বেঁচে থাকলে কোথায় আছে, তবে সে নিশ্চিত বেঁচে নেই। তবে আল্লাহর ইচ্ছাতে দীর্ঘায়ু পেয়ে থাকলে হয়তো বেঁচে আছে। আহির যেন অতিরিক্ত আশা করে ফেলল। আহিরের মাথায় একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থির হতে হবে, শান্ত মস্তিষ্কে ভাবতে হবে। আজ দিঘির পাড়ে গতকালকের অচেনা অশ্বধারী লোকটা অপেক্ষা করবে। উনি নিশ্চয়ই কিছু জানেন, নয়তো সুফিয়ান এবং ফারদিনার কোনো শুভাকাঙ্ক্ষী। তাদের খুঁজে বের করতে লোকটা আপ্রাণ চেষ্টা করছে। হয়তো তিনি নিজেও অনেকভাবে খুঁজেছেন তাদের, পায়নি। আহির একজন গোয়েন্দা বলে অনেক আশা নিয়ে এসেছে তার কাছে। আহির তার আশা ভঙ্গ করবে না। বুলবুল আসে আহিরের ঘরে। দরজা খোলা ছিল। বলল, আপনাদের নিচে নাস্তা খেতে ডাকছেন মালকিন, তাড়াতাড়ি আসুন। বলেই চলে গেল। আহির কোনো কিছুই বলল না। মীরও রাফিদকে ডাকল, উঠছে না। এভাবে ডাকলে হবে না। আহির জলের জগ থেকে হাতে জল নিয়ে তাদের দিকে ছিটিয়ে মারল। মীর নড়ে চড়ে শোয়। রাফিদ এপাশ ওপাশ করল। আহির পুনরায় ডেকে বলল, গতকালের অচেনা লোকটি যিনি আমাকে বইটি পড়তে বলেছেন, সে দিঘির পাড়ে অপেক্ষা করবে। চল, ওনার সাথে দেখা করে আসি। মীর ঘুম ঘুম চোখে উঠে বসল। এরপর রাফিদকে টেনে টেনে তুলল। রাফিদ হাই তুলে বলল, জানিস, আমি ঘুমের ঘোরে তাদের স্বপ্ন দেখেছি। স্বপ্নে তাদের পূর্ণতা মিলেছে। রাফিদ রসিকতা করছে বলে মীর বলল, মজা করছিস? আর আমি তাদের নিয়ে চিন্তিত। কি হয়েছিল জানার আমার বেশ আগ্রহ। আহির তাড়া দিয়ে বলল, গতকাল আমরা না খেয়েছিলাম, খিদে পেয়েছে। চল দ্রুত খাওয়া দাওয়া সেরে ওনার সাথে দেখা করে আসি। আহিরের সাথে মীর ও রাফিদ একমত পোষণ করল। খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তাদের জন্য। রাফিদ মীর আগে আগে সিঁড়ি বেয়ে নেমে টেবিলে গিয়ে বসল। আহির কালো রঙের শার্টের হাতা ভাঁজ করতে করতে নিচে নামছে। গৌরী চোখ তুলে একবার তার দিকে তাকালো।
দ্বিতীয়বার চোখ সরিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করল। আহির চেয়ারে বসল। টেবিলের এক প্রান্তে আমজাদ, অপর প্রান্তে আহির। আমজাদ খাবার মুখে তুলতে তুলতে বললেন, তা গোয়েন্দাবাবু, তদন্ত কতদূর? আমজাদকে কিছুটা উৎফুল্ল মনে হলো। আহির জবাবে বলল, প্রায়ই সত্যের কাছাকাছি। খুনিকে শীঘ্রই শনাক্ত করে ফেলব। মিলন হত্যার সঠিক বিচার হবে। আমার হাত থেকে আজ অবধি কোনো সত্য লুকিয়ে থাকতে পারিনি, আজও পারবে না। আমজাদ বললেন, তোমার যতদিন খুশি এখানে থেকে তদন্ত করো, কারণ আমার একমাত্র কন্যা মায়ার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বিয়ের আয়োজন কাল পরশুর মধ্যে শুরু করব। গ্রাম শহরের অনেক চেনা পরিচিত মানুষদের নিমন্ত্রণ করতে হবে। অনেক কাজ। তুমি থাকলে আরও সুবিধা হবে। আহির অমসৃণ হেসে বলল, আশা করি আমার কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে। এরপর মায়ার বিয়েতে জমিয়ে আনন্দ করব। বলা শেষে মায়ার দিকে ঘুরে তাকালো। মায়া কিছুই বলল না, চুপচাপ খাচ্ছে। মীর কিছুক্ষণ চেষ্টা করছে মায়াকে তার দিকে তাকানোর জন্য, কিন্তু মায়া কারো কোনো কথার প্রতিক্রিয়া করল না, কারো দিকে তাকাচ্ছেও না। মীর খেতে খেতে চিন্তা করছে কিভাবে মায়ার দৃষ্টি আকর্ষণ করা যায়। গতকাল সারারাত বসে তারা দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছে, মায়ার পছন্দের বই। মায়া বলেছিল মীরকে বইটা পড়তে। বইটা পড়েছেন আরও একজন, থমাস শন। মীর থমাসের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমাকে একটা বইয়ের কথা বলেছিলে না, দ্য সাইলেন্ট ম্যানর? বইটি আমরা পড়েছি গত রাতে। কেমন ছিল অসম্পূর্ণ বইটি? থমাস খাবার হাতে প্রশ্ন করলেন। মীর থমকে বলল, বইটি পড়ে রীতিমতো আমরা নির্বাক। মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সুফিয়ান অর্থাৎ বইটির লেখকের সেদিনের পর কি হয়েছিল? ফারদিনাই বা কোথায়? আমিও জানার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হই। মায়ার শীতল চোখে মীরের দিকে তাকিয়ে আছে। তার বলা বইটি নিয়ে কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে। আহির থমাসনের প্রশ্ন টেনে বলল, আঙ্কেল, এটা বাস্তব ঘটনা। এর শেষ পরিণতি কি হতে পারে আন্দাজ করতে পারছি না, তবে এই ঘটনা কেউ না কেউ নিশ্চয়ই জানে। আমি এই সত্য বের করব। সুফিয়ান এবং ফারদিনার অমর প্রেম কাহিনী জানতেই হবে। আহিরের চোখে তেজ এবং কণ্ঠে যেন হিমশীতলতা। শালক মীর এবং আহিরের দিকে তাকিয়ে বললেন, আর যাই কর, সত্য উদ্ঘাটন করতে গিয়ে নিজেদের আবার ক্ষতি করিস না। মায়া এতক্ষণ পরে মুখ খুলল। দ্য সাইলেন্ট ম্যানর বইটির অসম্পূর্ণ কাহিনী তারা খুঁজে বের করবে। সে খুশি মনে আহিরকে লক্ষ্য করে বলল, আপনি বইটি সম্পর্কে জানতে পারলে আমাকে নিশ্চয়ই জানাবেন। মীর বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। বিয়ের কোণে তুমি, আর বিয়ের কোণেদের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতে হয় না। মায়া চোখ ছোট করে কর্ধে জ্বলে মীরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মীর বিড়বিড় করে বলল, মেয়ের তেজ না যেন আগুন। আমজাদ বইটির বিষয় নিয়ে বাড়াবাড়ি করাটা একদম পছন্দ করছেন না। তিনি অসম্ভব কঠোর চোখে আহির, এরপর মীর এবং মায়ার দিকে তাকালেন। বললেন, তোমরা একটা সামান্য গল্প নিয়ে মাতামাতি করছো। আহির বলল, এটা গল্প নয়, বাস্তব। সকালের নাস্তার পর্ব শেষ হয়। আমজাদ এবং থমাসন কারখানার উদ্দেশ্যে বেরিয়ে যান। সাথে আছে আমজাদের ম্যানেজার আবুল। আজকাল কারখানার দায়িত্বে আমজাদ সময় দেওয়ার চেষ্টা করেন। থমাসের সাথে সেই সুবাদে অন্তত আলাদা সময়ও কাটানো যায়। থমাস আজকাল বেশ তাড়া দিচ্ছে মায়ার বিয়ে নিয়ে আমজাদকে। বারবার বলছে মায়ার বিয়ের কাজটা দ্রুত সেরে ফেলতে। যত দ্রুত মায়ার বিয়ের কাজ শেষ হবে সে তত দ্রুত থাইল্যান্ডে ফিরে যেতে পারবে। আহির আগে আগে তৈরি হয়ে ঘরের বাইরে বের হয়ে উঠোনে পায়চারি করতে করতে সিগারেট ধরালো। অশ্বশালার দিকে তাকাতেই চোখ পড়ল পুকুর পাড়ে। সেখানে গৌরী এবং মায়া হাসাহাসি করছে।
আহির সিগারেটটা ফেলে দিল, একবার ঘরের দিকে তাকালো। রাফিদ মীর এখনও বের হয়নি। সে পুকুর পাড়ে গেল। মায়া ঘাটের উপর বসে আছে। গৌরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছে। মুখে একরাশ হাসি। তার পরনে মেরুন রঙের সুতি কাপড়ের থ্রি-পিস, চুলগুলো বেনুনি করা। আহির যেন আজ প্রথমবার গৌরীর সৌন্দর্য উপলব্ধি করছে, চোখে পড়ছে। নিশ্চিদ্র নীরবতার ভেতর দিয়ে যেন হঠাৎ আবির্ভূত হওয়া এক অপরূপা সুন্দরী। তাকে প্রথম যেদিন আহির দেখেছিল, প্রথমেই তার চোখ থমকে গিয়েছিল। তার গায়ের রং যেন ভোরের শিশিরে ভেজা চাঁদের উজ্জ্বল আলোর মতন। চুলগুলো কোমর ছুঁয়ে নেমে এসেছে, কালো রেশমের মতো মসৃণ। হালকা বাতাসে দুলে উঠলেই মনে হয় দিনের আকাশে সূর্যের কিরণ নড়ে উঠেছে। চোখ দুটো বড় গভীর, যেন স্থির পুকুরে জমে থাকা রহস্য। তার দৃষ্টিতে আছে এক অদ্ভুত টান, নরম শান্ত। আবার কোথাও একটু অপ্রকাশ্য বিষাদ লুকিয়ে আছে যেন। চোখের পাপড়িগুলো লম্বা ও মোটা, পাখার মতো দোল খাচ্ছে। নাকটি ছোটোখাটো তীক্ষ্ণ, ভীষণ মানানসই তার মুখাবয়বের সঙ্গে। থুতুনির আকার কিছুটা সরু, মুখের গঠন যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা। পরিপাটি, আকর্ষণীয়, একটুও বাড়তি নয়। আহির আকৃষ্ট হলো গৌরীর সৌন্দর্যে। গৌরীর দিকে পা বাড়াতেই মীরের কণ্ঠ ভেসে আসলো। সে ডাকছে। আহির আর সামনের দিকে পা বাড়ালো না। ঘুরে মীর এবং রাফিদকে নিয়ে দিঘির পাড়ের দিকে তিনজন অশ্ব নিয়ে বেরিয়ে যায়। গৌরী মায়ার আড়ালে একবার দূর থেকে আহিরের দিকে দেখল। না চাইতো ঠোঁটের ফাঁকে এক টুকরো হাসি চলে আসে। দিঘির পাড়ে বড় বড় গাছ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। দিঘির পাড়ে গাছ, দিঘির জল ব্যতীত আর কী বা দেখা যাবে। দিঘির ঘাটের অবস্থা ভাঙাচোরা। দীর্ঘদিন ধরে দিঘির পাড়ের যত্ন কেউ নেয় না, বোধহয় কারো দরকার হয় না। চারদিকটা কেমন ছন্ন ছাড়া। মীর বলল, আমি ওই দিন রাতে মোহিনীর চিঠি নিতে এখানে এসেছিলাম বলেই অশ্ব থেকে নামল। আহির অশ্ব থেকে নেমে অচেনা অশ্বধারী লোকটিকে খুঁজল। দিঘির পূব দিকে তাকালো আহির। অচেনা সেই বয়স্ক অশ্বধারী লোকটি দাঁড়িয়ে আছে। পরনের পোশাকটা খুবই সাদামাটা, তবুও চোখে পড়ার মতো। ধুলোমাখা মলিন মাটিরঙা কুর্তা, হাঁটু পর্যন্ত নেমে এসেছে। তার উপর শীতের মোটা পোশাক। বহু পথ পাড়ি দেওয়ার ক্লান্তি তার ভাঁজে লেগে আছে। পায়ে পুরনো চামড়ার স্যান্ডেল, হাঁটুর কাছে ওঠা ধুলো স্পষ্ট। কোমরে বাঁধা ক্ষয়ে যাওয়া কাপড়ের বেল্ট, তাতে ছোট একটা থলে ঝুলছে। সব মিলিয়ে তার পুরো পোশাকটাই বলে দিচ্ছে এই মানুষটা বহুদিন ধরে রাস্তায় অশ্বের পিঠে পথের সঙ্গী হয়ে আছে। দিন বলে স্পষ্ট দেখা গেল তাকে, তবে মুখটি দেখা গেল না। আহির চেষ্টাও করল না। তার দিকে তারা তিনজন এগিয়ে গেল। লোকটির চোখ দুটো বেশ বিবর্ণ দেখালো। নীরব স্থির চোখে দূরপ্রান্তে তাকিয়ে আছে। সেদিকে শুধু খোলা মাঠ। আহির লোকটির পাশে দাঁড়িয়ে বলল, আপনার কথা মতো দ্য সাইলেন্ট ম্যানর বইটি শেষ করেছি। লোকটি গম্ভীর মুখে বললেন, পড়ে কি বুঝতে পারলে? আহির বইটার বিস্তারিত এবং নিজের মনের ভাবনাগুলো প্রকাশ করল। এরপর বলল, এখন বলুন, আমাকে কি করতে হবে? তোমাকে খুঁজে বের করতে হবে তারা কোথায়, জানতে হবে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। নিশ্চয়ই কেউ না কেউ জানে, আর তারা আলিমনগরেরই কেউ হবে। আলিমনগরের বসবাসকারী মানুষের মধ্যে কেউ না কেউ জেনে থাকবেন, কিন্তু আপনি তো সেসব সম্পর্কে জানতে পারতেন। আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। কেউ জেনে থাকলেও আমাকে বলতে চাইছে না। আমি অন্যের থেকে কথা বের করার কৌশলও জানি না। তুমি গোয়েন্দা, তুমি নিশ্চয়ই এসব জানবে। তোমাকে দিয়ে আমি আশাবাদী। মীর ও রাফিদ লোকটির কথা বলার ভঙ্গিমা দেখল। অদ্ভুত মনে হলো। মনে হচ্ছে তার ভেতরে রাগ এবং ক্রোধের বসবাস। আহির মীর ও রাফিদকে দেখিয়ে লোকটিকে বলল, এরা হচ্ছে মীর এবং রাফিদ, আমার বন্ধু।
প্রথমে মীরের দিকে দেখালো। লোকটি মীরকে ক্ষীণ চোখে দেখল। মীরের গলার রত্নখচিত পেন্ডেন্ট লকেটের দিকে তাকালো। এরপর মুখের দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই জমিদার বংশের একমাত্র সন্তান। মীর না বলতে চাইল। রাফিদ মীরকে থামিয়ে বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই হচ্ছে আমজাদ চৌধুরীর একমাত্র সন্তান মীর চৌধুরী। লোকটি দৃষ্টি মাটির দিকে করল। পরবর্তীতে খোলা প্রকৃতির মাঝে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বলল, সুখে থাকো। সবসময় তোমরা ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো। আর যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ করো। আপনি এখন কোথায় যাবেন? জিজ্ঞেস করল আহির। আমি এক অজানা পথিকের মতো ঘুরে ঘুরে বেড়াই। নির্দিষ্ট কোনো ঠিকানা আমার নেই। অশ্ব আমার সঙ্গী। রাত হলে কোনো এক গাছের নিচে দুজনে ঘুমিয়ে যাই। গভীর ঘুমে কেটে যায় রাতের ঘোর অন্ধকার। এরপর সকাল। আবার পথে পথে ঘুরতে থাকি। আহির বেশ সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, আপনি আমাদের সাথে থাকতে পারেন, যতদিন না দ্য সাইলেন্ট ম্যানর বইটির অসম্পূর্ণ কাহিনী সম্পর্কে জানতে পারছি। লোকটি আপত্তি স্বরে বলল, না, এ হয় না। অন্যের ঘাড়ে বোঝা হয়ে থাকা উচিত না। তুমি বলেছ, আমি আনন্দিত। রাফিদ আহিরের রেশ টেনে বলল, হ্যাঁ, ও ঠিকই বলেছে। আপনি আমাদের সাথে থাকুন, চলুন, আমাদেরও ভালো লাগবে। কেননা এখন আমাদের লক্ষ্য সুফিয়ান এবং ফারদিনার সম্পর্কে জানা। আপনি আমাদের সাথে থাকলে সুবিধা হবে। লোকটি নির্বিকার চোখে মীরের দিকে তাকালো। এরপর ভেবে বলল, আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তবে তাই হোক। থেমে আবার বলল, এখন তোমরা কোথায় যাবে? আমি আমার কাজ শুরু করব। সুফিয়ান, ফারদিনা এবং মিলন হত্যার রহস্য উন্মোচন করব। আহির বলল। মিলন হত্যার কথা শুনে লোকটা কোনো প্রতিক্রিয়া করল না। মীর বলল, তুই একা না, তোর সাথে আমরাও আছি। তাহলে দেরি কিসের? বেরিয়ে পড়ো তোমরা। আমি এখানেই অপেক্ষা করছি। দিঘির পাড়ে বসে থাকব, নীরব দিঘি। বলেই হেঁটে ঘাটের দিকে গেল। ঘাটটা ভাঙা। এক অংশে বসার মতো জায়গাটুকু আছে। লোকটা নিস্তেজ শরীরে সেখানে বসে। আহির, মীর এবং রাফিদ বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে। অচেনা অজানা গন্তব্য। কোথায় গেলে সুফিয়ান এবং ফারদিনার হদিস মিলবে তারা জানে না। কারা তাদের হদিস দিতে পারবে তাও যে অজানা। মীর ধীরগতিতে অশ্বে চেপে সামনে এগোচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠল সেই পরিত্যক্ত প্রাসাদ। পশ্চিমের শেষ প্রান্তে সেই ঘটনা তার মনে হঠাৎ জানান দিল। রাফিদ এবং সে আলিমনগরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। দূর থেকে পরিত্যক্ত প্রাসাদকে পরিত্যক্ত অবস্থায় নয়, বরং জীবিত মনে হয়েছিল। মীর অন্যমনস্ক। একই সঙ্গে রাফিদও অন্যমনস্ক হয়ে ভাবছে কিছু। সে কিছু ভাবতে ভাবতে নিঃশব্দে হাসল। বিষয়টি লক্ষ্য করল আহির। বলল, তোরা এত চুপচাপ কেন? কি ভাবছিস? আমার ভেতরে শুধু ফারদিনা আর সুফিয়ানের আর্তনাদ ভাসছে। যতক্ষণ না তাদের সম্পর্কে জানছি ততক্ষণ শান্তি পাব না, বলল মীর। রাফিদ বলল, অসম্পূর্ণ ভালোবাসা কষ্টের, প্রার্থনা একটাই, দুনিয়াতে কারো ভালোবাসা যেন অপূর্ণ না থাকে, কেননা পুনর্জন্ম আর হবে না। আহির হতাশ ভঙ্গিতে ভাবলেশীনভাবে বলল, পূর্ণতার ছোঁয়া পেতে পেতে হঠাৎ যদি বিচ্ছেদের যন্ত্রণা পেতে হয়, প্রিয় মানুষটিকে যদি হারিয়ে ফেলতে হয়, তবে যেন বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। তারা তিনজন বাজারে পৌঁছে যায়। বাজারে লোকেদের বেশ আনাগোনা দেখা যাচ্ছে। আহির বাজারের ভেতরে ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ কিছু লোকেদের সাথে কথা বলল। সেধে সেধে দ্য সাইলেন্ট ম্যানর বইটির ঘটনার খণ্ডাংশ বলে এটা ওটা জিজ্ঞেস করছিল। কেউ কিছু জানে না বলে স্বীকার করল। আহির যেন অধৈর্য হয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব জানতে হবে বইটি অসম্পূর্ণ কেন রেখেছে।
অচেনা সেই লোকটির জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য। দ্য সাইলেন্ট ম্যানর বইটি হাজার হাজার মানুষ পড়েছে। সবার মধ্যে এখন পর্যন্ত একটাই প্রশ্ন, রাখাল বাসিওয়ালার আসল পরিচয় কি? কি লুকিয়েছিল সে? তার আলিমনগর থাকার পেছনে আসল রহস্য কি ছিল? ফারদিনা হঠাৎ করে গায়েব হওয়ার পেছনের কারণ কি? আলিমনগর মানবশূন্য হওয়ার পেছনে কে ছিল? আহির চেতনা কমাতে সিগারেট ধরালো, কিন্তু টানল না। কি যেন ভেবে ফেলে দিল। এরপর বাজারের কোলাহল ছেড়ে দূরে গেল। একটা ঢালের উপর দাঁড়িয়ে আছে। ঢালের অপর প্রান্তে নদী, নদীর ধার ঘেঁষেই বাজার। আহির একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে, নদীর ঢেউয়ের শব্দ শুনছে। ঢেউয়ের সাথে সাথে যেন সুফিয়ানের শেষ কথাগুলো ভেসে আসছে। মীর ও রাফিদ বাজারের ভেতর থেকে আহিরের নিকট আসলো। আজ কাউকে পেল না, যে অসম্পূর্ণ বইটির লেখকের সন্ধান দেবে। কি হয়েছিল সেদিন সবটা জানাবে। মীর বলল, কাউকেই তো পেলাম না যে আমাদের সাহায্য করবে, তালুকদার বংশের শেষ পরিণতি বলবে। তোমরা রশিদ তালুকদার এবং তার বংশের সম্বন্ধে জানতে চাও কেন? তাৎক্ষণিক তাদের পেছন থেকে এক বৃদ্ধ লোকের কণ্ঠস্বর ভেসে আসলো। তারা ঘুরে তাকালো। বৃদ্ধ লোকটির বয়স আনুমানিক ৮০ বছরের বেশি। জীর্ণশীর্ণ শরীর, চামড়া একদম তুলতুলে, লাঠির উপর তার হাতের ভর। বয়স হলেও যেন হাড় মজবুত, যার ফলে এখনও কিছুটা ঝুঁকে হলেও দাঁড়িয়ে আছে। আহির, মীর এবং রাফিদ লোকটির কাছে এগিয়ে এলো। আহির বলল, আপনি কি করে জানলেন আমরা তাদের খোঁজ করছি? তোমরা এক লোকরে জিগাইছো, আমি ওই দোকানেই বইসা আসিলাম তখন। আপনি বলতে পারবেন রশিদ তালুকদারের সম্পর্কে, তার বংশের সবার সম্পর্কে, তার মেয়ে এবং তার হবু স্বামী সুফিয়ান হায়দারের সম্পর্কে? আহির বিনা বাধায় একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছে। লোকটি আহিরের প্রশ্নে বিস্ফোরিত চোখে তাকালো মাটিতে। উনি কেঁদে উঠলেন। শরীরে কাঁপুনির সৃষ্টি হলো। মীর লোকটিকে ধরে একটা পাথরের উপর বসিয়ে দিল। লোকটি সময় নিল জবাব দিতে। আহির অধৈর্য হয়ে আবার বলল, কি জানেন তাদের সম্বন্ধে? কি হয়েছিল সুফিয়ান হায়দারের? লোকটি কাঁপতে কাঁপতে বলল, ওই ঘটনা আমি আর মনে করতে চাই না। বলেই লোকটি হু হু করে কেঁদে উঠল।